আমরা প্রথমে উইমাচা গল্পের বিষয়বস্তুটি অত্যন্ত সংক্ষেপে একবার জেনে নেব। অন্নপূর্ণা সহায় হরির ৩ কন্যা, খেন্তি, পুঁটি এবং রাধি। এদের মধ্যে খেন্তি হল বড় মেয়ে এবং বলাই বাহুল্য গল্পের কেন্দ্রীয় চরিত্রটি খেন্তি। আমরা দেখছি এই গল্পটি শুরু হচ্ছে একটি শীতের সকালে। সহায় হরি ও অন্নপূর্ণা তাদের কিছু কথাবার্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে গল্প, যেখানে অন্নপূর্ণা তার স্বামীকে বলছে যে সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু এত বড় একটা মেয়ে রয়েছে বাড়িতে, তার বিয়ের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা তোমার নেই। এবং তিনি এটাও স্মরণ করিয়ে দেন যে সারা গাঁয়ে কি গুজব রটছে। সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কিসের গুজব? তখন অন্নপূর্ণা বলে যে তাদের এক ঘরে করা হবে। এই বিষয়ে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে নাকি কথাও হয়েছে। তাদের হাতের জল কেউ খাবে না। আসলে এর পিছনে যে কারণ, সেটি হলো খেন্তির আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তার বিয়ে দেওয়া হয়নি, কারণ সহায় হরি জানতে পেরেছিল যে পাত্রটির স্বভাব নাকি ভালো নয়। সেই কারণে সহায় হরি সেই বিয়েতে রাজি হয়নি। এদিকে বাড়ির খিড়কি দুয়ার দিয়ে প্রবেশ করে ৩টি মেয়ে। তার মধ্যে বছর ১৪-১৫-র একটি মেয়ে, যার নাম খেন্তি। তার হাতে ছিল পুঁই শাকের বোঝা। মোটা ডাঁটা, হলদে তার চেহারা, দেখেই বোঝা যায় যে কেউ এই পাকা পুঁই গাছ উপড়ে ফেলে দিয়েছিল। তারপর এই মেয়েটি সেগুলি নিয়ে চলে এসেছে বাড়িতে। সঙ্গে চিংড়ি মাছও জোগাড় করে নিয়ে এসেছে গয়া বুড়ির কাছ থেকে। কিন্তু এসব দেখে শুনে অন্নপূর্ণা খুশি তো হয় না, বরং আরও রেগে যায় এবং ওই সমস্ত বুড়ো শাক ফেলে দেওয়ার কথা বলে। খেন্তি শান্ত কিন্তু ভয় মেশানো দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। সহায় হরি আমতা আমতা করে বোঝানোর চেষ্টা করে যে ছেলে মানুষ খাবে বলে নিয়ে এসেছে, তা থাক না। কিন্তু অন্নপূর্ণার মেজাজের কাছে কেউই টিকতে পারে না। অবশেষে সহায় হরি স্ত্রীকে আর না চটিয়ে নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে চলে গেল। এদিকে রাঁধতে রাঁধতে অন্নপূর্ণার মনে পড়ে গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্না করা হয়েছিল। খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, বাকি অর্ধেক মিলে তোমাদের। খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আসলে পুঁই শাকের প্রতি খেন্তির একটা দুর্বলতা প্রথম থেকেই আছে। সেটা তার মা অন্নপূর্ণা তাও জানে। খেন্তি শান্ত নম্র, কিন্তু ভোজনপ্রিয়ও বটে। ভালো মন্দ সব রকম খাদ্যের প্রতি তার অফুরন্ত লোভ। তারপর একসময় খেন্তি সিদ্ধান্ত নেয় যে সে তরকারির বাগান বানাবে। ছোট বোনকে নিয়ে ভাঙা পাঁচিলের ধারে জমিটায় গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করে। তারপর সেখানে তরকারির বাগান পরিষ্কার করার ব্যবস্থা করে। আনন্দে মা অন্নপূর্ণাকেও ডেকে নিয়ে গিয়ে দেখায়। মাও খুশি হয়, কিন্তু সেই সঙ্গে মা এটাও বলে যে বর্ষাকাল না হলে কি গাছ টেকে রে? খেন্তি বলে, কেন, আমি প্রতিদিন জল দেব। তাদের তরকারির বাগান বলতে শীর্ণকায় একটি পুঁই গাছ, যে একটি কঞ্চির সঙ্গে জড়িয়ে ফাঁসির মতো করে বাঁধা ছিল। ঠিক এর পরেই খেন্তির বিয়ে হয়ে যায়।
বিয়ে হয় কলকাতার বাসিন্দা সচ্ছল একটি পরিবারের দোজ বরের সঙ্গে, যার বয়স 40-এর কাছাকাছি। বৈশাখে বিয়ে, আর আষাঢ় মাসে খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছে। কিন্তু সে ইচ্ছে পূর্ণ হয়নি, কারণ বিয়ের টাকা বাকি ছিল। তাই মেয়েকে আনতে গিয়েও আনতে পারেনি বাবা সহায় হরি। বিয়ের বাকি টাকা না দেওয়ার জন্য শ্বশুরবাড়িতে অনেক গঞ্জনাও সহ্য করতে হয়েছে খেন্তিকে। অনেক অত্যাচার, অনেক অবহেলা। শেষে হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায়। এদিকে বাড়িতে ভোজনলোভী সেই মেয়েটি আর নেই, কিন্তু তার কথা সকলেরই মনে পড়ে, অথচ কেউ তা প্রকাশ করে না, মুখেও আনে না। হৃদয়ের মধ্যেই সকলে খেন্তিকে স্থান দিয়েছে। এরপর বছর ঘুরে আবার পৌষ সংক্রান্তি আসে। 15 বছরের সেই মেয়েটি অর্থাৎ খেন্তি মা অন্নপূর্ণার কাছে পিঠে তৈরির জন্য বসে নেই। অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো তৈরি করছেন। দুই মেয়ে পুঁটি আর রাধি উনুনের পাশে আগুন পোহাচ্ছে। তারা মাকে রন্ধন বিষয়ে নানা নির্দেশ দিচ্ছিল। তারা দুই বোন খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে ওঠে, দিদি বড় ভালোবাসত। তিনজনেরই দৃষ্টি কোনো একটা কোণে গিয়ে যেন আটকা পড়ে যায়। সেখানে মাচা জুড়ে বেড়ে উঠেছে খেন্তির নিজের হাতে লাগানো সেই পুঁই গাছ। বর্ষার জল আর কার্তিক মাসের শিশির নিয়ে তার কচি কচি ডগাগুলো সব মাচাতে ধরেনি, অনেকটাই বাইরের দিকে দুলছিল, সুপুষ্টভাবে, নধরভাবে, জীবনের লাবণ্যে ভরপুর। এই পুঁই মাচা যেন খেন্তিরই আর একটি রূপ। লেখক এখানে অসাধারণ কৌশলে পুঁই মাচার সঙ্গে খেন্তিকে জুড়ে দিয়েছেন। খেন্তি আর পুঁই মাচা এই গল্পে যেন এক হয়ে গেছে।